সত্যি দুঃখের বিষয়। যখনই ইলেকশন এসে যায় তখনই আমরা দেখি যে ধর্মটাকে সামনে রেখে আজকে যারা দেশকে 11 বছরের ওপরে চালাচ্ছে, বাংলাটাকে 14 বছরের ওপরে চালাচ্ছে, তারা ইলেকশনের আগে ঠিক এই সময় তাদের তাদেরই নেতারা এমন সব কাণ্ড করে বেড়ায় যেটা ধর্মটাকে সামনে চলে আসে। এটা সত্যি দুঃখের বিষয়। আর আপনি যেটা বললেন ঠিক ইলেকশনের আগে এটা বেশি করে হয়। কংগ্রেস যারা আমরা করি, কংগ্রেস পার্টি আজকে শুভঙ্কর সরকারের নেতৃত্বে অধীর চৌধুরী যেভাবে দৌড়াচ্ছে, আমাদের বর্ষিয়ান নেতা প্রদীপ বাবু, সবাই মিলে আমরা কিন্তু কোনোদিন ধর্মটাকে মানে রাজনীতির মধ্যে আনতে দিই না। তাই জন্যই তো আমরা আজকে হয়তো পিছিয়ে পড়ছি। কেন আমরা বাংলার মানুষকে যে কথাগুলো বলতে চাইছি, বাংলার মানুষের ইস্যু আজকে দেখুন যে বিভিন্নভাবে আজকে চাকরি নেই, চাকরিতে চুরি হয়েছে। আজকে আপনারা দেখলেন একটা জাজ যে প্রথমে রায় দিচ্ছিল, চাকরিগুলোকে মানে কেটে দিল, সে আজকে বিজেপির একটা এমপি হয়ে গেলেন। হ্যাঁ, আজকে বিভিন্ন জায়গায় আজকে আমরা দেখছি ইন্ডাস্ট্রিগুলো বাংলা ছেড়ে চলে যাচ্ছে, এগুলো নিয়ে কেউ কথা বলছে না। আজকেই দেখুন না, এই যে আজকে দেখছি আমি যে লিওনেল মেসি বাংলায় এসছেন, খুব ভালো কথা, কিন্তু আসার পরে দেখলাম আমরা যে উনি 5 মিনিটে পালিয়ে গেলেন স্টেডিয়াম থেকে। এবং যারা স্টেডিয়াম থেকে বেরোচ্ছে তারা কি বলছে, যাদের তাদের 15,000 টাকা 10,000 টাকা দিয়ে টিকিট কেটেছেন, কিন্তু তারা 1 সেকেন্ডের জন্য লিওনেল মেসিকে দেখতে পেলেন না। তাহলে এটাও তো একটা স্ক্যাম হয়ে গেল একটু আগে। কেন এটা পুরোপুরি রাজ্য সরকারের হেল্প নিয়েই তো আজকে লিওনেল মেসি এসেছিল, কিন্তু আমরা দেখলাম যে মানুষগুলো দেখতে এসেছিল লিওনেল মেসিকে, তারাই দেখতে পাচ্ছে না। তাই জন্যই যে মেন ইস্যুগুলো আজকে মানুষের ইস্যুগুলোকে সাইডলাইন করার জন্য বিজেপি এবং তৃণমূল তাদের ধর্মীয় মেরুকরণের রাজনীতিটা করার জন্য তারা এইসব বাবরি মসজিদকে সামনে নিয়ে এসে রাজনীতি করছে। দেখুন, মসজিদ যে কেউ করতে পারে। আপনি মুর্শিদাবাদে মসজিদ করবেন, তাহলে সিরাজউদ্দৌলার নামে মসজিদ করতে পারতো, কিন্তু না, এমন করলো যে 6ই ডিসেম্বর যেদিনকা বাবরি মসজিদ মানে ভেঙেছিল বিজেপি। আচ্ছা, এই হুমায়ুন কবির তো খুব বড় বড় কথা বলছে আজকে। 2019 সালে 2019 সালে উনি কেন চৌকিদার হয়ে ঘুরে বেড়াচ্ছিল? তো বাবরি মসজিদ কারা ভেঙেছিল? এই তো চৌকিদারের হয়ে যে ইলেকশনে লড়েছেন তারাই ভেঙেছিল। তাই এদের কোনো ধর্ম নেই, জাত নেই, এরা খালি নিজেদের স্বার্থে মানুষকে বোকা বানানোর জন্য টাকা পেয়ে এরা এই কাজগুলো করছে। যেভাবে রাজ্য রাজনীতি তোলপাড়, তার উপরে কেন্দ্রীয় সরকার যেভাবে এসআইআর যে পদ্ধতি গ্রহণ করেছে, একদম একটা রং প্রসেস, সেটা একদম শর্ট টাইমে 1 মাস 2 মাসের ভেতরে কমপ্লিট। কি মনে করছেন, এটা কি সম্ভব যে এই বাংলাতে এত কোটি মানুষ, সেখানে 2 মাসের ভেতরে সম্ভব? শুনুন, প্রথম কথা হলো যে আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার কিন্তু আমাদের এখানে এসআইআর চালু হওয়ার আগে থেকেই আমাদের একটা কমিটি গঠন হয়েছিল যারা ইলেকশন কমিশনের সঙ্গে কথা বলছে, যেখানে প্রশান্ত কুমার দত্ত আছেন, আশুতোষ চ্যাটার্জি আছেন, প্রসেনজিৎ বোস আছেন। আমিও 2-3 বার গেছিলাম সেখানে। আমরা প্রথম দিন থেকেই বলেছিলাম, ইলেকশন কমিশনকে রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা একটা সর্বদলীয় বৈঠক ডাকুন এই এসআইআর শুরু হওয়ার আগে। তাহলে আমাদেরকে বলুন যে কিভাবে এটার জন্য প্রিপারেশন নিতে হবে। এটা বলার একটা কারণ ছিল। কেন, আপনি দেখবেন যখন আমরা বিহারে এসআইআর এর বিরোধিতা করে আমরা যখন কোর্টে গেছিলাম, তখন কোর্ট বলেছিল যে পলিটিক্যাল পার্টিদের এই সিস্টেম এসআইআর এর মধ্যে আসতে হবে, এবং সেই জন্যই আমরা প্রিপারেশন নেওয়ার জন্য এটা করেছিলাম। আমরা তখন যখন এই রিকোয়েস্টটা করলাম, আমাদের রিকোয়েস্টটা ইলেকশন কমিশন রাখলো না। তারপর আমরা দেখলাম যে ইলেকশন কমিশন তাদের শিডিউল ডিক্লেয়ার করলো, এবং 1 মাসের মধ্যে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বরের মধ্যে পুরো এসআইআর প্রসেস, বাংলার মতো একটা বড় স্টেট, আমাদের 294টা বিধানসভা আছে, 80,000 ওপরে বুথ আছে, সেখানে এসআইআর 1 মাসের মধ্যে করবে। আমাদের সভাপতি কিন্তু প্রথম দিন থেকেই একটাই কথা বলেছিল যে আমরা এসআইআর এর বিরুদ্ধে নয়। কি করে বিরুদ্ধে হতে পারি? কেন, কংগ্রেস যে সংবিধানটা কংগ্রেসের পার্টির মানে তত্ত্বাবধানে হয়েছিল, সেখানে এসআইআর মানে আইআর মানে রিভিউটা প্রসেসটা আছে। তো আমাদের সবসময় ছিল যে আপনারা ঠিক করে করুন, জালি ভোটার হোক, ডুপ্লিকেট ভোটার হোক, যারা এখন আর থাকছে না, যারা অন্য স্টেটে চলে গেছে, যারা মারা গেছে, তাদেরকে আমরাও চাই না যে তারা এই ভোটার লিস্টে থাকুক, কিন্তু এই প্রসেসটা আমাদের মনে হয়েছে যে 30 দিনে এটা হওয়া সম্ভব নয়। তাই জন্যই আমরা প্রথম দিন থেকে বলে এসেছিলাম, এবং যত দিন গড়ালো এসআইআর প্রসেসের মধ্যে আপনারা দেখবেন যে বিএলওগুলো কিভাবে অস্বস্তিকর সিচুয়েশনের মধ্যে চলে গেল। কয়েকজন বিএলও জীবন চলে গেল, খালি বাংলাতে নয়, বিভিন্ন স্টেটে তাদের জীবন চলে গেল। আমাদের সভাপতি কিন্তু মানুষের জন্য, যারা আজকে বিএলও তারাও তো মানুষ, তারা সরকারি কর্মচারী হতে পারে, কিন্তু তারাও মানুষ, মানুষের কথা তিনি সবসময় বলে এসছেন। তাই জন্য, এবং শেষ পর্যন্ত দেখুন যখন বিজেপির মানে শুভেন্দু অধিকারীরা ওখানে পৌঁছায়, তখনই ইলেকশন কমিশন তাদের মানে কথা শুনে 7 দিন বাড়ালো।
আমরা তখন যখন ওদের স্পেশাল অবজারভার মিস্টার গুপ্তর কাছে গেছিলাম, তিনি আমাদেরকে বললো হ্যাঁ আপনারা ঠিকই বলেছিলেন যে আমরা এই 30 দিন এটা করা সম্ভব নয়, তাই জন্য আমরা 7 দিন আরও বাড়িয়েছি। তো মানে প্রথম দিন থেকে যদি আমাদের কংগ্রেসের কথাগুলো, মানুষের জন্য যে কথাগুলো আমরা বলছিলাম, যদি তারা শুনতেন, তাহলে কিন্তু বাংলায় একটাও বিএলওর মৃত্যু হতো না, কোনো লোকের মৃত্যু হতো না। একটা লোকের মৃত্যু মানে সরকারে আজকে যারা আছে তাদের দায়িত্ব, সেন্ট্রাল ইলেকশন কমিশনে যে আজকে চেয়ারম্যান হয়েছে তার দায়িত্ব। তিনি বলতে পারেন না যে আমার কাছে ফোর্স নেই, আমার কাছে এমপ্লয়িজ নেই, তাই আমি কিছু করতে পারছি না। এগুলো হতে পারে না। কেন, যখন আপনি এসআইআরটা করছেন আপনার দায়িত্বে আপনি করছেন, যদি একটা মানুষও মারা যায় তার দায়িত্ব আপনাদের। যেভাবে আপনার কংগ্রেস দল বহু পুরনো এবং জাতীয় কংগ্রেস যেভাবে এই 20 তারিখে আপনার হাজার কণ্ঠে আপনার সংবিধান পাঠ করছে, কি মনে করছেন মানুষ কতটা জাগ্রত হবে, এই সংবিধানের প্রতি কতটা আস্থা রাখবে? দেখুন, এটা কিন্তু কংগ্রেস বরাবর করে এসছে। আপনারাও দেখবেন 6 তারিখেও আমরা 6ই ডিসেম্বর আমাদের যে মিছিলটা ছিল টিপু সুলতান মসজিদ থেকে আমাদের রাম মন্দির অবধি, আমরা কিন্তু কোনো ধর্মকে নিয়ে আমরা একটা কথাও বলিনি। আমরা বলছি মানুষ এক হও, ধর্ম ভুলে যাও, এক হও, মানুষের ইস্যু নিয়ে আপনারা কথা বলুন। আজকের দিনে দেখুন, আজকে আমি 7 তারিখে যে গীতা পাঠ হয়েছে সেটা কি বিজেপি করেছে আমি জানতাম না। কেন, আমি একটা টিভি শোতে 5 তারিখে যখন ছিলাম তখন সেই প্রশ্নটা তাকে করা হয়েছিল, বিজেপির যে মুখপাত্র বা যে এসছিলেন তাকে করা হয়েছিল। তিনি বললেন তাদের বিজেপির কোনো রোল নেই। কেন, ইনি ভোগেশ্বর ধাম থেকে একজন মানুষ এসছিল যে এই কাজটা করছিলেন। তো এটা বিজেপির হাত ছিল, আমার জানা ছিল না। কিন্তু আমরা যখন 7 তারিখে দেখলাম যেখানে বিজেপির শীর্ষ নেতারা সব বসে ক্যামেরার সামনে গীতাপাঠ করছে। দেখুন, গীতাপাঠ আমরা ছোটবেলা থেকে আমাদের বাড়িতে আমার ঠাকুমা করে এসছে, দিদা করে এসছে, এগুলো সবাই করে এসছে। এটা বাঙালির কাছে নতুন কিছু নয়। গীতাপাঠটা করবে, এটার সঙ্গে কোনো রাজনৈতিক দলের কি সম্পর্ক? এটাই তো আমি বুঝতে পারছি না। আর সংবিধানটাই হলো মেন। আজকে গীতা পাঠ হোক, কোরআন পাঠ হোক, সেখানে যে ধর্মের মানুষ তারা যাবে, তারা তাদের ধর্মের মতো সেই পাঠটা পালন করবে। কিন্তু যখন সংবিধানের কথা আসে তখন সারা দেশের মানুষ ধর্মটাকে সাইড করুন। মানে আজকে আমাদের কনস্টিটিউশনটাকে যদি আমরা না ধরে রাখতে পারি, তাহলে আজকে খ্রিস্টান হোক, শিখ হোক, জৈন হোক, হিন্দু হোক, মুসলমান হোক, তাদের সবার কিন্তু একই রাইট সংবিধানটা দেয়। তাই জন্যই আমাদের সভাপতি শুভঙ্কর বাবু তিনি বলতে চাইছেন যে আমরা সংবিধান পাঠ করছি মানুষের সামনে। এটা কংগ্রেস করছে কেন? আমাদের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী সবসময় সংবিধানটাকে ধরে চলে, তার হাতে দেখবেন সংবিধানটা ধরে আছে। তিনি ভারত জোড়ো করেছিলেন সংবিধানটাকে ধরে রেখে। তাই আমরা সেই পথেই চলি, আমাদের সভাপতিও সেই পথেই চলে। আমরা চাই মানুষ, সব ধর্মের মানুষ এসে আমাদের সংবিধান পাঠ করুক। দেখুন, আমরা ছোটোবেলা থেকে, আমি যে স্কুলে পড়েছি, আমাদের সিভিক্স পড়ানো হতো। হ্যাঁ, আইসিএসসি কারিকুলামে সিভিক্স ছিল। আজকাল তো আমি বুঝতেই পারছি না যে যারা এত বড় ডায়লগবাজি করছেন, এত বড় মানে রাজনীতিতে বড় বড় নেতা হয়ে গেছেন, যারা পার্লামেন্টে বড় বড় বক্তব্য রাখছেন, তারা কি আদৌ আমাদের বেসিক কনস্টিটিউশন সিভিক্সটা কিচ্ছু জানে? আমার তো মনে হয় তারা জানে না। কেন, তারা যেসব ভাষায় কথা বলে, যেসব কাণ্ড করে, তারা কনস্টিটিউশনের বাইরে থেকেই তারা কাজ করছে। আজকে আমাদের মানে স্পিকাররা যারা লোকসভায় আছে, অ্যাসেম্বলিতে আছে, তারা পার্টিসান। কেন, দেখুন আজকে মুকুল রায়ের বিধায়ক পদটা চলে গেল, কিন্তু এতদিন ধরে যিনি স্পিকার পদে বসেছিলেন তিনি কিন্তু কোনো রকম মানে মুকুল রায় 2021-এর ইলেকশনের পরেই চলে গেছিলেন আপনার তৃণমূলে। তাহলে তো তার পদটা চলে যাওয়া উচিত ছিল, যেটা নিয়ম অনুযায়ী। একইভাবে আমাদের যে লোকসভায় যিনি বসে আছেন ওম বিড়লা, তার কাণ্ড কারখানা আপনি দেখুন। যখন কংগ্রেসের কোনো নেতা কথা বলতে চাইছেন, কংগ্রেসের আমাদের রাহুলজি যখন কথা বলেন, তখন বারবার তাকে আটকে দেওয়া হয়, তার থেকে ক্যামেরা সরিয়ে নেওয়া হয়। কিন্তু যখন বিজেপির লোকেরা কথা বলে তখন তাদেরকে কিচ্ছু বলেন না। আমাদের হোম মিনিস্টার অমিত শাহ যে ভাষাটা দাঁড়িয়ে যে অ্যারোগেন্টলি কথাগুলো বলছিল, তারপরেও যে আনপার্লামেন্টারি শব্দগুলো তিনি ইউজ করেছেন, তখন ওম বিড়লার কোনো কথা নেই। আমাদের দেশের প্রধানমন্ত্রী, মানে আমি অবাক লাগলো, তিনি আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে দিলেন। সেখান থেকে সৌগত রায় তাকে বললেন বঙ্কিম বাবু হবে, হ্যাঁ হ্যাঁ বলে এইসব বললো। কিন্তু এগুলো তো সব আনপার্লামেন্টারি। এগুলো এদেরকে, এরা 11 বছর ধরে লোকসভায় জিতে আসছে, প্রধানমন্ত্রী হয়ে আসছে, এরা এদের যারা পার্লামেন্টে যায় তাদেরকে শেখায় না কেন? এটাই আমার বলার কথা। তো সেই জায়গা থেকেই আমাদের সভাপতি শুভঙ্কর সরকার, আমাদের সর্বভারতীয় সভাপতি মাল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধী যে পথে চলছে, আমরা সংবিধানটাকে সামনে রেখে
তাই মানুষের সামনে, বাংলার মানুষের সামনে আমরা সেটাই ধরে যেভাবে চলতে চাই। বিজেপি গণতন্ত্রকে হত্যা করছে, গণতন্ত্রের প্রক্রিয়াকে যেভাবে করছে, নস্যাৎ করে দিচ্ছে, আপনারা কি মনে করছেন আগামী 2026 এই গণতন্ত্র ফিরিয়ে আনবেন এই বাংলাতে, পারবেন? আমাদের চেষ্টা ত্রুটি থাকবে না। দেখুন, রাজনীতিটা একটা কোনোদিন স্ট্যাটিক নয়, এটা চলবে। আমরা ইলেকশনে 2014-তে হেরেছি, তার মানে কি আমরা তো আমাদের লড়াইটা ছেড়ে দেবো? আমরা যে পথে চলতে চাই, মানুষকে, বাংলা ভারতবর্ষের মানুষকে যে পথ দেখাতে চাই, সেই পথে আমরা কিন্তু চলবই। ইলেকশন জেতা হারাটা একটা পার্ট অ্যান্ড পার্সেল অফ আমাদের দেশের যে কনস্টিটিউশন। ইলেকশন, প্রতিটা ইলেকশন, আপনারা যারা আজকে নিউজ কভার করছেন বা জার্নালিস্ট যারা, তাদের কাছে কিন্তু প্রতিটা মুহূর্ত একটা নিউজ। আজকে আপনার সঙ্গে আমি কথা বলছি, আমি ইতিহাসটাকে ধরে আজকের দিনে কথা বলবো এবং ভবিষ্যৎটাকে মাথায় রেখে কথা বলবো। তো সেই জায়গা থেকে আমার কথা হলো যে বিজেপি যেটা করছে আইডিওলজিক্যালি, কংগ্রেস কোনোদিন সেই পথে চলতে পারে না। কংগ্রেস সবসময় বিজেপির বিরুদ্ধে ছিল। কংগ্রেস কোনোদিন বিজেপির আইডিওলজির সঙ্গে কম্প্রোমাইজ করেনি। এই কথাটা আজকে ভারতবর্ষে অন্য কোনো পার্টি সেই কথা বলতে পারবে না। তো ভারতবর্ষের মানুষ যদি বিজেপির বিরুদ্ধে থাকতে চায়, তাদের কাছে একটাই রাস্তা, সেটা হলো জাতীয় কংগ্রেস। এবং আমি আশা করব যে বাংলার মানুষ 2021 সালে যারা আমাদেরকে শূন্য করেছিল, তারাই বুঝবে যে 2021 থেকে আজ 2025 শেষ হতে আসছে, আগামী 2026-এ যখন বাংলার ইলেকশন হবে, সেদিন তারা বুঝতে পারবে যে 5 বছর কংগ্রেসকে তারা আমাদের বাংলার অ্যাসেম্বলি থেকে বাইরে রেখে তারা নিশ্চয়ই তাদের ফিল হবে যে এটা ঠিক হয়নি। আচ্ছা দাদা, একটা প্রশ্ন, কেউ উন্নয়নের কথা বলছে না, মানে ইলেকশন 2-3 মাস আছে, কেউ উন্নয়নের কথা বলছে না। দিদি জগন্নাথ মন্দির বানাচ্ছেন, আপনারা সংবিধান পাস করছেন, বিজেপি রাম মন্দির করছে, আজকেও শোনা যাচ্ছে সটলেতে কিছু রাম মন্দির হবে। তো উন্নয়নের কথা কেউ বলছে না, তাহলে কোথায় রাজনীতিটা না না, যাচ্ছে? এটাই তো আমি এতক্ষণ ধরে বলছিলাম। আজকে দেশে বিজেপি 11 বছর ধরে সরকার করছেন ফুল মেজরিটি দিয়ে। হয়তো 2024-এ ওদের 243-এ নেমে গেছে, ওদের এনডিএর 290-এর ওপরে সিট ভারতবর্ষের মানুষ তাদেরকে দিয়েছে। বাংলায় তো মমতা ব্যানার্জিকে 2011 সাল থেকে বাংলার মানুষ মানে সর্বসম্মত মানে মেজরিটি দিয়ে এসছে, ঠিক আছে। 2011-তে যদিও কংগ্রেসের হাত ধরেই, ইউপিএর হাত ধরেই তিনি বাংলায় সরকারে এসেছিলেন, 2012 অবধি আমরা ছিলাম তার সঙ্গে, কিন্তু তিনি আমাদের এফডিআই রিটেল নিয়ে, আপনাদের দর্শকদের এটাই আমি বলতে চাই, মমতা ব্যানার্জি ইউপিএকে কেন ছেড়েছিলেন? এফডিআই রিটেল নাকি 49%, 51% করার একটা মানে বিল আসাতে তিনি 2012-তে আমাদের ছেড়ে, তিনিই কিন্তু প্রথম এই বিজেপিকে নিয়ে আসার যে জায়গাটা তিনিই করে দিয়েছিলেন। তো আপনি যে প্রশ্নটা করলেন, আমি এই জন্যই বললাম যে 14 বছর ওপরে তৃণমূলের সরকার চলছে, 11 বছরের ওপরে আজকে বিজেপির সরকার চলছে। তারা যদি সত্যিকারের উন্নয়নের কাজ করে থাকতো, তাহলে এইসব মন্দির মসজিদ তাদের করতে হতো না। তারা জানে এই যে বাইনারিটা, যে ধর্মীয় মেরুকরণের যে রাজনীতি তারা করছেন, সেই রাজনীতিতে কংগ্রেস হোক বা অন্য যারা ধর্মনিরপেক্ষ যারা রাজনীতি করেন, তারা এই রাজনীতিতে তারা ফেল করে। তাই তৃণমূলের পক্ষে এটা করা সম্ভব। আর বিজেপি তো একমাত্র তাদের ধর্মীয় রাজনীতি তাদের মেইন এজেন্ডা। তো এই দুটো পার্টির কাজই হলো এটা। তাই জন্যই তো আজকে মানুষের ইস্যুগুলো, আজকে যে চাকরিগুলো যেভাবে চলে গেল, চাকরি যে ঘুষের দিয়ে চাকরি হয়েছে, বড় বড় মন্ত্রীদের বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, হ্যাঁ, আজকে ইডি সিবিআই দিয়ে বিরোধী দলদের মানে পুরোপুরি শেষ করে দিচ্ছে। হ্যাঁ, যখন আমরা কোনো ইস্যুগুলো নিই, আপনি বলুন না কত কোটি চাকরি হয়েছে আজকে 11 বছর নরেন্দ্র মোদীর সরকার, 14 বছর মমতা ব্যানার্জির সরকার, কত কোটি। আমি তো শুনি যে এরা বলছে 2 কোটি চাকরি হয়েছে, এই হয়েছে, ডিজিটাল ইন্ডিয়া হয়েছে, কত কিছু বলছে, কিন্তু কাজের কাজ তো কিছুই হচ্ছে না। আজকে এসে গেল এসআইআর হতে দেবো না, কাগজ দেখাতে দেবো না, সব কাগজ এনিমিনেশন ফর্ম জমা পড়ে গেল। ওয়াকাফ নিয়ে যখন কোনো ইস্যু হলো, ওয়াকাফ হবে না করে ওয়াকাফের ওই সিস্টেমের 2 দিন আগে, মানে 5 তারিখে মনে হয় সিস্টেমটা বন্ধ হচ্ছিল বা 6 তারিখে, 1 তারিখে একটা নোটিফিকেশন বেরোলো যে আপনারা যদি ওয়াকাফে কাগজপত্রগুলো সিস্টেমে আপলোড না করেন, তাহলে আপনাদের প্রবলেম হবে। আরে ওই সিস্টেমে আপলোড করতে কত সময় লাগে? তাহলে প্রথম দিনেই আপনি আপনার সরকার, মানে মমতা ব্যানার্জি সরকারের লোক যাদের ওয়াকাফ সম্পত্তি আছে, তাদের হেল্প ডেস্ক কেন দিলেন না? আপনারা তো পাড়ায় পাড়ায় উন্নয়ন করছেন, গলি গলিতে উন্নয়ন করছেন, তাহলে যাদের ওয়াকাফ প্রপার্টি সম্পত্তি ছিল তাদেরকে হেল্প কেন করা হলো না? কেন এই জন্যই করা হলো না, কেন ওয়াকাফ প্রপার্টি বেশিরভাগ বাংলাতে যেগুলো আছে, সেগুলো তৃণমূলের শীর্ষস্থানীয় নেতৃত্ব, মানে জেলায় জেলায় যারা
নেতৃত্ব দিচ্ছেন তারাই এটাকে ক্যাপচার করে, তারাই এটাকে বেচে দিয়ে তারা এখান থেকে টাকা করে কেটে পড়েছে। তো যার যে মানুষ, গরিব মানুষের জন্য যে ওয়াকআপ প্রপার্টিগুলো ছিল বা তাদের সম্প্রদায়ের জন্য যে ওয়াকআপ প্রপার্টিগুলো ছাড়া হচ্ছে, সেগুলোকে এই জন্যই এইভাবেই চলে যাচ্ছে। তো তাই জন্যই তো আমি আপনাকে বলছি যে ধর্মীয় মেরুকরণের রাজনীতির বাইরে যদি গিয়ে কথা হয়, তখন বিজেপি এবং তৃণমূল দুজনেই ডিফিকাল্টিতে পৌঁছে যাবে। তাই জন্যই তারা এই হুমায়ুন কবির হোক, বাবুল সুপ্রিয়র মতো লোকদেরকে সামনে করে দেয় এবং তারা এই ধর্মীয় মেরুকরণের রাজনীতিটা করে। আচ্ছা, দল থেকে আপনার বহিষ্কৃত করা হয়েছে আপনার হুমায়ুন কবিরকে, এখনো পর্যন্ত তিনি তার বিধায়ক পদ ছাড়েননি। কি বলবেন আপনি এটাকে নিয়ে? সংবিধান কোথায় রয়েছে? সেখানে মুকুল রায় যেখানে বিধায়ক পদ খারিজ হয়ে গেছে, সেখানে দেখা যাচ্ছে হুমায়ুন কবির এখনো বিধায়ক পদ। আমি যেটুকু জানি যে উনি সাসপেন্ডেড। বহিষ্কৃত হলে তো অন্য ব্যাপার ছিল, তাহলে তো তার বিধায়ক পদ থেকে তাকে ছাড়তে হবে না কেন? বহিষ্কৃত হয়ে গেলে সে যদি না চায়, যেটুকু আমি জানি। দেখুন, হুমায়ুন কবিরের ইতিহাসটা আমরা যারা কংগ্রেস করেছি তারা খুব ভালো মতোই জানি। 2011 সালে উনি কংগ্রেসের ক্যান্ডিডেট ছিল, যে আমরা যে চেঞ্জটা এনেছিলাম সেই সময় তিনি কংগ্রেসের ক্যান্ডিডেট হয়েছিল। আমি আপনাকে একটু আগেও আপনাদেরকে বলছিলাম না, 2012 সালে যখন মমতা ব্যানার্জি আমাদের জোট থেকে বেরিয়ে গেলেন, ইউপিএ সরকার থেকে বেরিয়ে গেলেন, 2012 পর থেকে তিনি আমাদের যারা 2011 সালে যারা বিধায়ক হয়েছিলেন এবং যারা আপনার মালদা, মুর্শিদাবাদ বিভিন্ন জায়গায় যারা আমাদের এমএলএরা ছিলেন, 44 জনের যে এমএলএ, তাদের উপরে চাপ সৃষ্টি করতে লাগলেন যে তারা কংগ্রেস ছেড়ে তৃণমূল জয়েন করুক। এবং কিভাবে যে না, রেজিগনেশন দিয়ে ইলেকশন করে নয়, তারা বিধানসভায় তারা পার্টি চেঞ্জ করে নিলেন এবং সেটাকে সেই সময় থেকে যে স্পিকার আছেন তিনি তার কোনো ব্যবস্থা নিলেন না। তো ওই জায়গা থেকে আমি বলছি যে হুমায়ুন কবির 2013 সালে হয়তো তৃণমূলে চলে গেছিলেন, তারপরে একটা বাই ইলেকশনে হেরেও গেলেন। তারপরে আমি আপনাকে বলছি, আপনাদের দর্শকদের বলতে চাই, 2016 ইলেকশনে তিনি হেরে গেছিলেন। তারপরে 2017-তে আমি নিজে যখন অভিজ্ঞতা করেছিলাম, প্রিয়ঞ্জন দাসমুন্সির যখন মৃতদেহটা আমাদের কলকাতা এয়ারপোর্টে এসেছিলেন, সেদিন হুমায়ুন কবির আমাদের সঙ্গে, আমরা যারা কংগ্রেসের সবাই মিলে যখন ওই এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি, হুমায়ুন কবিরও ছিলেন। কিন্তু তারপরে তার এখানে আবার মন টিকলো না, তিনি চলে গেলেন। কোথায় গেলেন? তিনি চৌকিদার হয়ে গেলেন, তিনি চলে গেলেন বিজেপিতে। সেই সময় এই যে আরএসএস বিজেপির কথা, চৌকিদার, মেবি চৌকিদার হয়ে তিনি মুর্শিদাবাদে লোকসভায় ক্যান্ডিডেটও হলেন। তো এই হলো হুমায়ুন কবিরের ইতিহাস। আর এই হুমায়ুন কবির যেই দেখলো 2021 সালে আবার একটা ধর্মীয় মেরুকরণের জায়গায় যাচ্ছে, তিনি আবার চলে গেলেন। কেন? তাকে কংগ্রেস নেবে না, তিনি ভালো মতোই জানতেন। অধীরবাবু তাকে কোনো মতেই পার্টিতে নিতেন না, সেটা তার ভালো মতোই জানা ছিল। তাই তিনি চলে গেলেন তৃণমূল কংগ্রেসে। এবং কপাল দেখুন, তৃণমূল কংগ্রেসে গেলেন, তৃণমূল কংগ্রেস তাকে টিকিটও দিয়ে দিলেন এবং একটা ধর্মীয় মেরুকরণের রাজনীতিতে তিনি জিতে গেলেন। কেন? কংগ্রেস সেই সময় সব জায়গায় আমাদের ভাটডুবি হলো কেন? এই যে বিজেপি এবং তৃণমূলের মেরুকরণের রাজনীতিতে। তো আর হুমায়ুন কবির 2024 সালের ইলেকশনের পর থেকে একটা ইন্ডিকেশন দিচ্ছিলেন যে তিনি কিছু একটা করবেন, কিন্তু তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলো না। তিনি কি কথাগুলো বলছিলেন? তিনি বলছিলেন যে হিন্দুদেরকে কেটে ফেলবে, এই মানে মুসলিমদের জন্য এই করবেন। আরে তিনি মুসলিমদের জন্য যেদিন তিনি বিজেপিতে চলে গেলেন, সেদিন তিনি মুসলিম ভাই বোনদের কথা ভাবেনি তো। তাহলে এই মানুষটার কোনো মানে চরিত্র নেই, পুরোটাই দ্বিচারিতার মধ্যে তিনি বসে আছেন। এবং আগামী দিনে আপনি দেখবেন এই যে ইলেকশনের সময় ভোট কাটাকাটির একটা চেষ্টা উনি করবেন এবং যদি 26-এর ইলেকশনের রেজাল্টের পরে তিনি আবার আইদার বিজেপি নাহলে টিএমসির কাছে আবার চলে যাবে। থ্যাংক ইউ স্যার।